বন্ধুরা, তোমরা তো পুরীতে ঘুরতে যাও বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাও। সেগুলোতে যাওয়ার আগে কি যে হোটেলে থাকো সেই হোটেলের কোনো খোঁজ খবর নাও? সেই হোটেলে কোনো হিস্ট্রি আছে কিনা, সেই হোটেলে কোনো ঘটনা আগে ঘটেছে কিনা? আজকের এই ঘটনাটা শুনলে, মানে আজকের এই পডকাস্ট শোনার পর পুরো থিঙ্কিংটাই চেঞ্জ হয়ে যাবে। আজকে আমাদের সঙ্গে পডকাস্টে রয়েছে বন্দনা। বন্দনা এই রিসেন্ট পুরীতে গিয়ে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করবে। তো ভৌতিক কথা পডকাস্টে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকে তোমরা একটা মারাত্মক ঘটনা শুনতে চলেছ, আর একদম দেরি করব না। তোমরা চুপটি করে আশা করছি বসেই পড়েছ, মনটাকে শান্ত করে নিয়েছ। চলো এবার আমরা শুরু করে দিই আজকের পডকাস্ট। হ্যালো বন্দনা। হ্যাঁ দাদা, বলো। বলো, কেমন আছো? বাস দাদা চলে যাচ্ছে, তোমার খবর বলো, কেমন আছো? প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরে তোমার সঙ্গে আজকে এক মাস কেটে গেছে অলরেডি। 1 মাস কেটে গেছে এবং নতুন বছরে তোমার সাথে আজ ফার্স্ট কথা হচ্ছে 2025-এ। তো তোমার গোটা বছরটা খুব ভালো যাক। আই হোপ। একদম একদম, বলো। হ্যাঁ, যেটা স্টোরি নিয়ে আলোচনা হলো আমাদের, তুমি রিসেন্টলি পুরীতে ঘুরতে গিয়েছিলে এবং সেখানে একটা হোটেলে উঠেছিলে। এবং সেখানে একটা হোটেলে উঠেছিলে এবং তারপরে তোমার সাথে এমন কিছু ক্রিপি টাইপের ঘটনা ঘটে যেটা তুমি আমাকে বললে, এবং মানে শুনতেও বেশ একটা কেমন যেন ফিল হচ্ছিল। যাই হোক, মানে তুমি কবে গেছিলে পুরীতে? আমি বলি, দেখো দাদা, আমরা বলি, মানে আমাদের বাঙালিদের মধ্যে একটা কথা আছে, জগন্নাথ যতক্ষণ না ডাকে পুরী কিন্তু যাওয়া যায় না। জগন্নাথ কিন্তু ডাকে, এটা আমি একদম প্রমাণ পেয়েছি। আমি ছোটবেলায় একবার ক্লাস 5-এ যখন পড়ি তখন পুরী গেছিলাম। আমার কিছুই মনে নেই। তারপর জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস এসছে, কখনো কিন্তু মাথায় আসেনি, বা বাবা মাও কখনো কিন্তু আর পুরী নিয়ে যেতে পারেনি। যাওয়ার কথা অনেকবার হয়েছে কিন্তু যাওয়া হয়নি। এইবারে একটা যাই না, জগন্নাথ আমাকে ডাকলো যে 2025 সালে আমাদের প্রথম ট্রিপ হলো, এবং প্রথম ট্রিপই হলো পুরী। তো একজন আমার খুব পরিচিত একজন ব্যক্তি রয়েছেন, উনি বর্তমানে উনি রাজনীতির সাথে যুক্ত। উনি, ওনার ওয়াইফ এবং ওনার মেয়ে, উনি হঠাৎ করে একদিন ফোন করে বললেন যে আমরা পুরী যাচ্ছি, পুরী যাওয়ার প্ল্যান করছি, তো তোমরা কি কেউ যাবে? তাহলে আমরা একটা গাড়িতেই যেতাম, সুন্দর হতো। তো আমি আর আমার ফিয়ন্সে প্ল্যান করছিলাম পুরী যাওয়ার, কিন্তু কিছুতেই আমরা কাউকে পাচ্ছিলাম না। একা একা ঘুরতে একটা ঠিক লাগে না। দেখলাম হ্যাঁ, একটা ফ্যামিলি হয়ে গেল। বৌদি খুব ভালো, যিনি আমাদের সাথে গেছিলেন, ওনার ওয়াইফ, ওনার মেয়ে ভীষণ ভালো। তো আমরা বললাম যে হ্যাঁ আমরা যাবো। তো আমাদের ডেট ফিক্সড হয়, আমরা 26 তারিখে বেরোই, 26শে জানুয়ারি। 27 তারিখে আমরা পুরী ঢুকি, 27, 28, 29 আমরা ছিলাম, 30 তারিখ আমরা ফিরেছি। 30 তারিখ একদম রাতে, খুব রাতে, রাত 12টা 1টা বেজে গেছে। আচ্ছা। হ্যাঁ, তো আর খুব সুন্দর করে জগন্নাথ দেবের দর্শন পেয়েছি। সত্যি কথা বলছি, আমি এটা আমি মন থেকে মন থেকে আমি এই জিনিসটা তোমাকে বলতে পারি যে এটা প্রথম ট্রিপ যেখানে গিয়ে আমার কোনো শরীর খারাপ হয়নি। আমি কোনো ট্রিপে গেলে আমার ম্যাক্সিমাম কিছু না কিছু হয়। আচ্ছা। হয় মাথা ব্যথা, নয় জ্বর, নয় ভালো লাগছে না, টায়ার্ড হয়ে যায়। এই ট্রিপে এত ঘুরেছি, এত হেঁটেছি, তোমাকে আমি বিশ্বাস করাতে পারবো না কি এনার্জি যে শরীরের মধ্যে চলে এসেছিল অটোমেটিক। খুব ভালোভাবে দর্শন পেয়েছি। বছরের শুরুটা যে এত ভালোভাবে হবে আমরা কেউ এক্সপেক্ট করতে পারিনি। কিন্তু এই ট্রিপটার মাঝে একটু কিছু বলে না যে সব জিনিসের সবটা ভালো হয় না, কিছুটা একটু ডিসব্যালেন্সড হয়। ওই ডিসব্যালেন্স একটু এই ট্রিপে আমাদের হয়েছিল, সেটাই আজকে আমি তোমার সাথে শেয়ার করব, তোমার চ্যানেলের মাধ্যমে তোমার দর্শকদেরকে জানাবো যে পুরীতে আমাদের সঙ্গে কি অভিজ্ঞতা হয়েছে আমাদের। তো প্রথমেই তোমার চ্যানেলের সকল দর্শককে আমি অনেক শুভেচ্ছা জানাতে চাই নতুন বছরে। সবার নতুন বছর খুব ভালো কাটুক, এবং নতুন বছরে তোমার সাথে এটা আমার প্রথম পডকাস্ট হচ্ছে এই বছরে। তো ব্যাপারটা হচ্ছে যে 26 তারিখ আমরা বেরোই রাত্রিবেলা 10টার সময়, এবং মোটামুটি তোমার ওই পৌঁছে যাই আমরা সকালবেলা
সোমবার 11টা নাগাদ। ওকে, ওকে, 11টা নাগাদ ঢুকে এবার আমাদের একটাই ভুল হয়েছিল যে আমরা হোটেল বুক করে যাইনি, মানে আমি সাজেস্ট করেছিলাম ওনাদেরকে, ওনারা বলল না রুমটা না দেখে নেব না, তো গিয়ে নেব। এবারে 12 ঘন্টার ধরো একটা জার্নি, আমি আর আমার ফিয়ান্সে দুজনেই ড্রাইভিং করি, তো আমরা দুজনেই মেন গাড়ি চালিয়ে গেছি, ঠিক আছে। এবার আমরাও ঠকে গেছি। এরপরে ব্যাপারটা হচ্ছে যে ওখানে গিয়ে আর হোটেল দেখার এনার্জি তুমিও বুঝতে পারছো, 12 ঘন্টা গাড়ি চালানোর পর কারোরই থাকবে না, মানে কারোরই এনার্জি নেই। 2-3টে হোটেল দেখলাম, সেগুলো সাংঘাতিক নোংরা। মানে প্রথমত সমুদ্রের সামনের হোটেলের যা রেট, ওখানে আমরা হাতি দিতে পারিনি। কারণ দেখো সবারই একটা, তুমি বুঝতে পারছো যে একটা বাজেটের ব্যাপার থাকে, এটা বলতে কোনো লজ্জা নেই। কারণ মানুষ, আমরা বাঙালিরা যখন ঘুরতে চাই, আমরা 2 পয়সা বাঁচানোর জন্য চেষ্টা করি, এটা কিন্তু বাঙালিদের হ্যাবিট। উচিত। তো সমুদ্রের সামনে, স্বর্গদ্বারে সমুদ্রের সামনে একটা হোটেলেও আমরা হাত দিতে পারিনি, এত রেট ওখানে। 3.5, 4.5, 5.5, 6.5, 8.5 পর্যন্ত রেট আমি ওখানে দেখেছি পার ডে, উইদাউট জিএসটি। এরপরে আমরা কি করি, আমরা স্বর্গদ্বার থেকে অনেকটা এগিয়ে যাই, এগিয়ে যেটা তোমার ওই গোল্ডেন বিচ বলে না, একদম সিধা চলে যাচ্ছে। হ্যাঁ, ওই সিধা এগিয়ে গিয়ে আমরা ভেতরে ঢুকে একটু হোটেল খোঁজার চেষ্টা করি। তো আমি রাস্তাটা বলে দিচ্ছি। মিত্র ক্যাফেটা দেখেছো, মানে পুরীর যে মিত্র ক্যাফে, ওর দেখবে পাশে যে রোডটা ঢুকছে, ওই রোডে আমরা ঢুকি, ঠিক আছে। হ্যাঁ, ওই রোডটাই ঢুকি, ওই রোডটাই ঢুকে একটু ভেতরে যেতে হয়, একটু ভেতরে যেতে হয়, 10 মিনিট 10-15 মিনিট নিয়ে আমরা 2-3টে হোটেল দেখি। 2-3টে হোটেল দেখার পর আমরা একটা হোটেল পাই। আমি নামটা হোটেলের এখানে বলছি না, যেহেতু এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, তুমি বুঝতেই পারছো। কারণ বিজনেসের ব্যাপার, আমি চাই না যে কারোর বিজনেস হ্যাম্পার হোক, কিন্তু আমি বলে দিচ্ছি এক্স্যাক্টলি। আমরা গিয়ে বলি যে রুম আছে, তো উনি আমাদেরকে, হোটেলের যিনি মালিক, তিনি বলেন যে নিচের কোনো ফ্লোরে কোনো রুম নেই, টপ ফ্লোরের নিচের ফ্লোর, মানে তুমি ধরে নাও 4th ফ্লোরে 2টো রুম আছে, সি ভিউ রুম। এবার আমরা যখনই শুনেছি সি ভিউ রুম, আমরা তো, আমাদের মাইন্ডে তো ঘুরছে 4.5, 5.5 টাকা, ঠিক আছে। আমরা ভাবছি বাবা এত রেট হবে। যখন উনি বললেন যে সি ভিউ রুম, আমরা জিজ্ঞেস করলাম রেট, বাজেট মানে রেট কত, বললেন পার ডে 1750 টাকা। প্রথমে 1800 টাকা বলেছিলেন, ওটা নেগোসিয়েশন করে 1750 টাকাতে ফিক্সড হয়, 1750 নয়, 1700 টাকায় ফিক্স হয়। তো আমরা দেখতে যাই, উপরে রুমটা দেখে আমাদের ভীষণ ভালো লাগে, মানে রুম থেকে এত সুন্দর সি দেখা যাচ্ছে, আপনি ধারণা করতে পারবেন। এবারে আমরা তো ভাবছি ভালোই হলো, আমরা তো খুব টাকা বাঁচালাম, কারণ 4500 আর 1700 টাকাতে অনেক তফাৎ আছে। তো তারপর আমরা রুমে যাই, রুমে ফ্রেশ হই, আমরা একটু টিফিন করি। টিফিন করার পর এমনি নর্মাল সব ঠিক ছিল। ওই যিনি আমাদের সাথে গেছিলেন, ওই দাদা আর আমার ফিয়ান্সে একটু বেরিয়ে গেল বাইরে, ওরা বললো যে আমরা লাঞ্চটা অর্ডার দিতে চলে যাচ্ছি। তো লাঞ্চ আমরা হোটেলের ওপরে অর্ডার দিয়ে দিয়েছিলাম। এবার বলে দিই, আমাদের ওপরে কিন্তু ছাদ, ঠিক আছে, মানে আমাদের রুমটার ওপরে ওদের ছাদ, ছাদ থেকেও সি দেখা যায়, আর ছাদের পাশে হচ্ছে রান্নাঘর। আচ্ছা, ঠিক আছে, ওই রান্নাঘরেই আমরা কিন্তু 2 দিন খেয়েছি, মানে 2 দিন লাঞ্চ ওখানেই করেছি। আচ্ছা। তো আমি, বৌদি আর ওনার মেয়ে, মানে ওনার মেয়ে ক্লাস 7-এ পড়ে, ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে। তো আমরা গল্প করছি নিজেদের মতো। বুঝতেই পারছো 3টে মেয়ে এক জায়গায় হলে সেখানে ওরে গল্পের আর কোনো মাথা মুন্ডু থাকে না। তো আমরা গল্প করছি, সুন্দর আমরা আছি, আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে, আমরা একদম সুন্দর ছিলাম। লাঞ্চ করেছি, লাঞ্চ করে আমরা তোমার মন্দির গেছি জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। মন্দিরে গিয়েও খুব, মানে একটু ভিড় ছিল, ভীষণই ভিড় ছিল অ্যাকচুয়ালি, যেহেতু এটা সিজন চলছে, ভীষণ ভিড় ছিল পুরীর মন্দিরে। সিজন একটু ভিড় হবেই। হ্যাঁ, ভিড় হবে। আমরা খুব সুন্দরভাবে দর্শন পেয়েছি। পুজো টুজো আমরা বললাম যে পরের দিন পুজো দেবো, আমরা দর্শনটা আগের দিন করে নিয়েছিলাম। তো সবকিছু হলো, সবকিছু হওয়ার পর রাত্রেবেলা আমরা সি বিচে অনেকক্ষণ বসেছিলাম, সবাই আড্ডা মারছিলাম বসে, যা হয়। সমুদ্রের ধারে গেলে কি করে যে সময় কেটে যায় সিরিয়াসলি বোঝা যায় না। আর মানে একটার পর একটা খাবার খেতে থাকে মানুষ, আর
মানে বোঝাই যায় না যে পেট পেট কখন ভরে গেছে। তো এবারে সবকিছু হওয়ার পর আমরা 11:30টার সময় আমরা ডিনার বাইরে থেকেই ওই নর্মাল রুটি আর তরকারি, মানে আমরা ওখানে প্রথম দিন যেদিন দর্শন করেছি সেদিন ভেজই খেয়েছিলাম সবাই, যে আজকে দর্শন করতে যাবো, আজকে ভেজ খাবো। হ্যাঁ, তো খেয়ে আমরা নিজেদের রুমে আমরা ঢুকে গেছি, ওরা ওদের রুমে ঢুকে গেছে, আমরা আমাদের রুমে ঢুকে গেছি। 12টা 12:30 বাজে। আবার জানলাটা হচ্ছে স্লাইডার জানলা, মানে জানলাটা খোলা যায়, বুঝতে পেরেছি? জানলাটা খুলেছি, জানলাটা খুলে দেখি খুব সুন্দর সমুদ্রের আওয়াজ আসছে, খুব ভালো লাগছে। এবারে আমরা শোয়ার জন্য সবকিছু রেডি করি। হঠাৎ করে কি হলো, বিছানা করতে করতে হঠাৎ করে রুমের লাইট গুলো একবার অফ হলো, একবার নিজের থেকে অন হয়ে গেল। সুইচে কিন্তু কেউ হাত দিইনি, আমরা দুজনে। আচ্ছা, মানে সঙ্গে সঙ্গে অন হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, অফ হলো, দপ 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 করে অফ হলো। অফ হওয়াটা কিন্তু একবারে অফ নয়, মানে ব্লিঙ্ক করে করে অফ হলো। একটু ব্লিঙ্ক করলো লাইটটা, নিয়ে অফ হয়ে গেল, নিয়ে আবার অন হয়ে গেল। আচ্ছা, নিয়ে আমাকে বলছে কি হলো, আমি বললাম কি জানি, হয়তো ভোল্টেজ, হয়তো ভোল্টেজ আপ ডাউন করলো হয়তো। আমরা ওটাই ভেবেছি যে ভোল্টেজ অনেক সময় হোটেলের আপ ডাউন করে। হ্যাঁ, এর মাঝে আমি একটা তোমাকে কথা বলি। রিসেপশন থেকে আমাদেরকে বলা হলো যে যখন আমরা ফিরলাম সি বিচ থেকে, যে আপনারা জলের বোতল যদি লাগে নিয়ে চলে যান, রাত্রে আর অ্যাভেলেবেল কেউ থাকে না। আমরা বলেছিলাম রাত্রেবেলায় একটু বেড কাভারটা চেঞ্জ করে দিতে। ওরা পরিষ্কার মুখের ওপর বলেছিল রাত্রেবেলায় ওপরে আর কেউ যখন যেতে পারবে না, ওটা সকালে হবে, মানে সকালে বেড কাভার চেঞ্জ করে দেবে। আচ্ছা, এটা আমার একটু খটকা লেগেছিল, ঠিক আছে, মানে ওইখানে আমার প্রথম খটকাটা লেগেছিল যে একটা বেড কাভার তো দিতেই পারে রাত্রেবেলাতে, এতে কি অসুবিধা আছে? অসুবিধার তো কিছু নেই, 24 আওয়ার্স তো সার্ভিস অন থাকে। এই হলো, অফ হয়ে ব্লিঙ্ক করে অন হলো। বললো কি, আমাকে বলছে কি হলো এই ব্যাপারটা, লো ভোল্টেজ এরকম। আমরা নিজেদের মধ্যে বলা বলি করে আমরা শোয়ার মানে প্রস্তুতি নিচ্ছি, এবার শোবো। শুয়েছি, শোয়ার পরে ঘুম আসছে না, ঠিক আছে, মানে সেদিন খুব টায়ার্ড ছিলাম, ঘুমটা খুব একটা আমার আসছিল না, মানে খুবই টায়ার্ড ছিলাম সেদিন। ভেবেছিলাম শোবো আর ঘুমিয়ে যাবো, কিন্তু খুব টায়ার্ড ছিলাম, ঘুম আসছে না। মাঝরাতে পর্দাটা এত উঠছে, মানে একটা পর্দা ছিল স্লাইডার, এত উঠছে, এত আওয়াজ করছে না পর্দাটা, মানে নিজেরই ভয় লাগছে। নিয়ে প্রথম দিন রাতে ওইটা হলো, ওইটা হওয়ার পরে আমি জানলাটা দিয়ে দিলাম। জানলাটা দেওয়ার পরে আর একটু আমি ঘুমিয়ে গেছিলাম, কারণ অনেক টায়ার্ড ছিলাম, প্রচুর ঘুরেছি সেদিন। কিন্তু একটু গা ছমছম ব্যাপার ওই রুমে আমার লেগেছিল, ঠিক আছে। মানে কি দেখে ফিল হয়েছিল? কিছু দেখতে পাইনি দাদা, মানে আমি তোমাকে বলছি কেমন হয়েছিল। মানে দেখবে তুমি, ধরো তুমি একটা রুমে আছো, রুমটায় হঠাৎ করে লাইট অফ হয়ে গেল। লাইট অফ হয়ে গেলে যদি রুমটার মধ্যে কিছু নেগেটিভ থাকে না, তুমি অটোমেটিক কিন্তু তোমার গা ছমছম করবে। অ্যাকচুয়ালি কিন্তু ওখানে গা ছমছম করার কিছু ছিল না, সামনে সমুদ্র, সমুদ্রের হাওয়ার আওয়াজ আসছে, ঠিক আছে, নর্মাল আশেপাশের দোকানপাট আছে, এমন নয় যে আমি একটা খুব মাঠের মাঝে আছি, সেটা কিন্তু নয়। আশেপাশে হোটেল আছে, দোকান আছে, ঠিক আছে, কিন্তু ঘুমটা না খুব একটা ভালো হয়নি। যেরকম বাড়িতে আমাদের ঘুম হয় ন্যাচারাল ব্যাপার, এবার হতে পারে হয়তো জায়গা চেঞ্জের জন্য, আমি ভেবেছি জায়গা চেঞ্জের জন্য ঘুমটা হয়নি, এটাই ভেবেছিলাম, ঠিক আছে। তো প্রথম দিন ভালো করে আমাদের ঘুম হয়নি, আর একটা মানে মনের মধ্যে ভয় কাজ করছিল, ঠিক আছে, মানে কিরকম একটা ফিল হচ্ছিল, মানে ফিলটা একটু ক্রিপি ফিল হচ্ছিল, যে কিরকম মানে ঘুম আসছে না, একটা কিরকম একটা লাগছে। তো যাই হোক, কোন রকম ভাবে সেদিনটা তো কাটলো, ঠিক আছে। 3 দিন ছিলাম আমরা। প্রথম দিনে সবাই খুব টায়ার্ড ছিল, সবাই মানে ফিল করেছে কিন্তু রিয়াক্ট করতে পারেনি, মানে এই জিনিসটা কাজ সমস্যা ব্যাপারটা ফিল করেছে, রিয়াক্ট করতে পারেনি, কারণ খুব টায়ার্ড ছিল সব। আসল জিনিসটা কিন্তু শুরু হলো সেকেন্ড দিন থেকে। আচ্ছা, ঠিক আছে, মানে সেকেন্ড দিনের বেলা না রাতের বেলা? না, রাত্রে বেলায়। সেকেন্ড দিনে কি হলো, সেকেন্ড দিনে আমরা এমনি সকালে এদিক ওদিক একটু ঘুরতে গেলাম। সকালবেলা সি বিচ গেছিলাম, সি বিচ যেয়ে পরে এসে স্নান পান করলাম, স্নান পান করে লাঞ্চ করলাম নর্মাল। লাঞ্চ করার পর আমরা সি বিচ চলে গেছিলাম। সি বিচ, আচ্ছা এবার আমি একটা জিনিস বলে রাখি, এর মাঝে যেটা আমরা মানে আমি যেটা নোটিস করেছি, ঠিক আছে,
সেকেন্ড দিন আমি ওটা নোটিস করেছি, দরজার পেছনে এবং ছাদের ওপরে, দরজার পেছনে এবং ছাদের ওপরে দুটো স্টিকার চেটানো ছিল, মানে দুটো নিয়মাবলী যেটা থাকে না, রুলস অফ হোটেল, সেটা চেটানো ছিল এবং লেখা ছিল 10:30টার পর স্ট্রিক্টলি ছাদে যাওয়া বারণ। এটা লেখা আছে দরজার পেছনে। এটা আমি সেকেন্ড ডে দেখেছি, প্রথম দিন কিন্তু দেখিনি। যে 10:30টার পর কোনোভাবেই ছাদে যাওয়া যাবে না। নর্মালি হতে পারে যে রাত্রিবেলা ছাদে যাওয়া যাবে না। আমিও সেটাই ভেবেছিলাম যে খুব নর্মালি হয়তো। হ্যাঁ, এর মাঝে আরেকটা জিনিস বলি, যে সকালবেলা মোটামুটি 6:30টার সময়, 6:30টার সময় দেখলাম সুইপার এসে দড়াম দড়াম করে দরজা ঠুকছে। খুললাম না, পরিষ্কার করবো। 6:30টার সময় আমি বুঝতে পারলাম না, রুম ক্লিন করতে এলেও তো মানুষকে, দেখো মানুষ টায়ার্ড হয়ে এসছে, মানুষ ঘুমাতেই পারে। 6:30টাতে নিশ্চয়ই কেউ ছুটিতে গিয়ে ঘুমায় না, কোথাও ঘুরতে গিয়ে 6:30 মানে কেউ ওঠে না। আমার বলার বক্তব্য হচ্ছে এটা, ম্যাক্সিমাম মানুষ 8টা 8:30 বাজায়। ওরা সে এসে না এক্ষুনি পরিষ্কার করতে হবে, একদম ওই মতন এই নিজের মতন একটু পরিষ্কার করলো, নিয়ে চলে গেল। সেই দিনটা, সেকেন্ড দিনে আমরা এমনি খুব ঘুরেছি, আমরা বাজার টাজার করেছিলাম, অনেক জিনিসপত্র কেনার ছিল, ওগুলো কিনলাম। ঠিক আছে, কেনার পর আমরা সেকেন্ড দিনে অনেকক্ষণ সি বিচে বসেছিলাম। এর মাঝে আমার বৌদির সাথে কথা হচ্ছিল, বৌদি আমাকে বলছিল, এই জানো তো আমার না কালকে রাতে ভালো ঘুম আসে, মানে কিছুতেই আর ঘুমাতে পারছি না। বললাম তুমি কি বলছো, আমারও তাই হয়েছে। মানে আমি বসে খুব টায়ার্ড ছিলাম, মানে উঠতে বিছানা থেকে পাচ্ছি না, কিন্তু ঘুম আর আসছে না। যে একটা মানুষের টায়ার্ড থাকলে ঘুম আসে ক্লান্তি থেকে, ঘুম আর আসছে না। কেন যে এরকম হলো আমিও বুঝতে পারলাম না। আমার তো এরকম হয় না, বৌদি বলছে আমার তো এরকম হয় না, আমি যেখানেই যাই কিন্তু খুব ভালো করে আমার ঘুম টুম হয়। তো তখন আমি ওকে বললাম যে এটা কিন্তু আমারও হয়েছে, তো কি জানি নতুন জায়গা বলে হয়তো অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে বা কিছু। ঠিক আছে, এইরকম আমরা নিজেদের মধ্যে বলা বলি করছি। ঠিক আছে, এরপরে সেকেন্ড ডেতেও আমরা কিন্তু লাঞ্চ হোটেলে, সেকেন্ড ডেতে আমরা লাঞ্চ হোটেলে করিনি। আমরা ওখানে একজন গুরু বাবার আমাদের আশ্রম আছেন, ওখানে গেছিলাম। ওখানে লাঞ্চ টাঞ্চ করে তারপরে এসে আবার সি বিচ ঘুরে টুরে সন্ধ্যেবেলা অনেক ঘুরে তারপরে ডিনার কিনে আমরা বাড়ি চলে গেছি। ঠিক আছে, মানে রুম চলে গেছে। সেদিনও কিন্তু আমরা 11:30 অব্দি বাইরে ছিলাম, 11:30, 12টা, 12:15 অব্দি। এসে দেখি হোটেল বন্ধ, মানে দরজা টরজা বন্ধ করে দিয়েছে ওরা, বুঝতে পেরেছো? আচ্ছা। নিয়ে ফোন করলাম, বলছে আপনারা এত লেট করেছেন, এত লেট হয় না, এত লেট করা উচিত না, আমরা 10টায় বন্ধ হয়ে যায়, গেট বন্ধ, মানে একটু যা হয় কিচির হলো একটু। তো আমরা উপরে গেলাম, উপরে গিয়ে আমরা আপনার নিজেদের ডিনার করলাম। ডিনার করে আমরা, সেদিনও আমরা ডিনার করতে করতে আমাদের 12:30 বেজে গেছে। ডিনার করে আমরা রুমে এসেছি। সেদিন থেকে শুরু হলো আসল ঘটনা। প্রথম দিন তো আমরা টায়ার্ড ছিলাম, শুয়েছি, মানে বুঝতে পারছি যে কিছু একটা অ্যাবনর্মাল জিনিস এনভায়রনমেন্ট হচ্ছে, কিন্তু আমরা রিয়াক্ট করতে পারছি না। ফিল করছি, রিয়াক্ট করতে পারছি না, যেহেতু খুব টায়ার্ড ছিল সবাই, কেউ আগের দিন রাতে ঘুমায়নি। সেদিন কি হলো, সেদিন রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর, ডিনার করার পর আমি বিছানা করলাম। বিছানা করার পর সেদিনও কিন্তু রাতে লাইট ব্লিঙ্ক করলো, ব্লিঙ্ক হয়ে অফ হলো, অফ হলো আবার অন হয়ে গেল। সেদিনও এটা কিন্তু দিনের বেলায় হচ্ছে না, রাত্রে বেলাতে ঠিক ওই 12:30, 1টা অমনি সময়। আচ্ছা, এক্সাক্ট টাইমে ব্লিঙ্ক করলো, নিজের থেকে আবার অন হয়ে গেল। আমার ফিয়ান্সে বলছে কি হলো, এটা কালো এরকম হলো আজও। আমি বললাম কি জানি, ওরা হয়তো মেন ফেন কিছু চেঞ্জ করে তাই হয়তো হচ্ছে। আর এখন তো এসির কোনো ব্যাপারই নেই, কারণ আমরা এসি চালাইনি, কারণ আমরা এখান থেকে গেছি, এখানে আমাদের প্রচুর ঠান্ডা। মানে আমি তো একদম বেঙ্গলের একদম ঝাড়খণ্ড সাইডের বর্ডারে থাকি, ধরো এখানে প্রচুর ঠান্ডা এখনো, আর ওখানে প্রচুর গরম লাগছিল, তো আমরা এসি চালাইনি। এরপরে আমরা শুয়েছি, শোয়ার পরে রাত্রিবেলা 2:30, 3টের সময় আমি ওয়াশরুম উঠেছি। ঠিক আছে,
ওয়াশরুম ওঠার আগে তোমাকে বলি, হ্যাঁ ওয়াশরুম উঠেছি। ওয়াশরুম উঠে আমি ওয়াশরুমে গেছি, ঠিক আছে। ওয়াশরুমে একটা ভীষণ সুন্দর মিষ্টি আতরের গন্ধ, ভীষণ সুন্দর একটা স্মেল। সুন্দর মানে আমি তোমাকে, মানে ওই স্মেলটা আমি যদি আর দ্বিতীয় কোনোদিন পাই তবেই আমি আইডেন্টিফাই করতে পারবো যে হ্যাঁ এই স্মেলটাই ওই স্মেলটা। মানে এত সুন্দর একটা স্মেল, বাথরুমে খুব সুন্দর একটা আতরের স্মেল ছাড়ছে, মনে হচ্ছে কেউ স্নান করেছে, স্নান করে বেরিয়েছে। বেরোলে যেরকম বাথরুমে দেখবে গন্ধ একটু থাকে, খুব ভালো একটা শ্যাম্পু ইউজ করলে, খুব ভালো একটা সাবান ইউজ করলে ভীষণ সুন্দর আতরের গন্ধ। আর বাথরুমের দেওয়ালের ওই পাশে মনে হচ্ছে কেউ ফিস ফিস করে কিছু কথা বলছে। আচ্ছা, এটা আমি নিজের কানে শুনেছি, ঠিক আছে। নিজের কানে শুনে আমাদের দুজনেরই কিন্তু সে রাতেও ভালো ঘুম হয়নি, আমার ফিয়ান্সেও প্রায় জেগেই ছিল। আমি ওকে এসে বললাম যে বাথরুমে না খুব সুন্দর গন্ধ উঠছে, একটু জিনিসটা কিরকম দেখ, বাথরুমে এত রাতে এরকম গন্ধ তো আসা উচিত না। আমাকে বলছে যে না না কিছু না, তুই শুয়ে পড়, তুই ওগুলো মাথায় নিস না, শুয়ে পড়। এবারে দেখো, আমি ছোট থেকে তোমার সাথে যখন থেকে আমি পডকাস্ট করছি, অনেক পডকাস্ট আমি তোমার সাথে করেছি, এবং আমার ভেতরে না একটা সিক্স সেন্স আছে, আমি কিন্তু বুঝতে পারি ন্যাচারাল জিনিস আর আনন্যাচারাল জিনিস। এটা কিন্তু ন্যাচারাল নয়। মাঝরাতে রাত 2:30টার সময় একটা বাথরুমে আতরের গন্ধ ওঠা, এটা কোনো স্বাভাবিক জিনিস নয়, কিন্তু এটা প্রচন্ড অস্বাভাবিক। উগ্র আতরের গন্ধ, উগ্র মানে কেমন উগ্র, আমি তোমাকে এই কথাটা বলতে পারি যে আতর কিন্তু হিন্দুরা ইউজ করে না। এবার এইখানে আমার ভয়টা কোথায় লেগেছিল, আতর কিন্তু হিন্দুরা ইউজ করে না। আতর একটা স্পেশাল কমিউনিটি ইউজ করে, তারা এই আতরটাকে ভীষণ সেন্ট হিসেবে ইউজ করে, এটা আমরা সবাই জানি। এরপর অত রাতে ওই বাথরুমের যে পাশে কথা বলার আওয়াজ হচ্ছে সেই পাশে না আছে কোনো দাঁড়ানোর জায়গা, কারণ আমি আছি 4th ফ্লোরে। তুমি চিন্তা করো একবার, বাথরুমের পাশে কিন্তু বিল্ডিং আছে, বাথরুমের পাশে কোনো দাঁড়ানোর জায়গা নেই যে কেউ দাঁড়িয়ে কথা বলছে কারোর সাথে। ওটা তো মাটি নয়, ওটা তো বিল্ডিং। তো বাথরুমের পাশে যদি কাউকে দাঁড়াতে হয় তাহলে তো তাকে একটা ফ্লোর তো লাগবে, সে ফ্লোরে তো দাঁড়াবে, সে তো হাওয়ায় উড়বে না, এটা ন্যাচারাল ব্যাপার। আমি তার পরের দিন সকালে কিন্তু আমি মানে হেঁটে এসে দেখেছি যে বাথরুমের পাশে কি ছিল। বাথরুমের পাশে কিন্তু কোনো দাঁড়ানোর ফ্লোর ছিল না। বাথরুমের পাশে বা রুমের পাশে যদি কেউ কথা বলে, সে তো কোথাও একটা দাঁড়িয়ে কথা বলছে না, সে হাওয়ায় উড়ে উড়ে তো কথা বলবে না। তুমিও একটা ন্যাচারাল জিনিস বুঝতে পারছো। এরপরে এবং মানে আতরের যে মানে স্মেলটা না, আমি তোমাকে এক্সাক্ট বোঝাতে পারছি মানে কিনা আমি জানি না, যে তুমি দেখবে যখন তুমি কোনো আনন্যাচারাল জিনিসকে ফিল করো, আর আমরা যখন কোনো এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে আমার নিজের মানুষ ধরো কেউ নেই, আমরা ঘুরতে গেছি, একটা জায়গায় এনজয় করতে গেছি, একটা জিনিস কিন্তু মাথায় ওখানে ঢুকে গেছে আমার, যে এত রাতে বাথরুমে কে আতর ইউজ করলো। বাথরুমে না কোনো কল খোলা জায়গা মানে আওয়াজ হলো, না বাথরুমের আমরা লাইট অফ করেছিলাম, না বাথরুমে কোনো শাওয়ার অন হয়েছে, স্নান করলো কে? আতরের গন্ধটা তো কোথাও একটা জায়গা থেকে আসছে। এবং আমার মানে প্রচন্ড ভয় লেগেছে, এবং তারপর আমি এসে বিছানায় যখন মানে শুলাম, আমার আর ঘুম হয়নি, ঠিক আছে। মানে প্রচন্ডই আমার অসুবিধে হয়েছে। আমি ওই গন্ধটা পাওয়ার পর থেকে আমার একদম সেই বলে না মানে ভীষণ ভয় লাগতে শুরু করেছে, যে কি মানে ব্যাপারটা আমি বুঝতে পারছি না কি হচ্ছে এটা। মানে আমি তখন মনে মনে আমার অনেক কিছু চলছে, আমি কিন্তু পাশে মানে কাউকে বলতে পারছি না, কিন্তু তখন মনে মনে আমার অনেক কিছু চলছে যে এটা কি হচ্ছে। জগন্নাথ দেবকে আমি দর্শন করতে এলাম, দর্শন করে এসেই এরকম একটা জিনিস আমাদের সাথে ঘটছে। আমি মানে তখন আমি মনে মনে কি বলবো, মানে আমাদের ভগবানকে
বলছে আমি কখনো বড় মাকে মনে করছি, কখনো মা তারাকে মনে করছি, মানে বিভিন্ন জিনিস আমার মাইন্ডে আছে। আমি জগন্নাথ দেবকে বলছি যে ঠাকুর আমি ভালোভাবে যেন বাড়ি ফিরতে পারি। তো সেদিন আমি মোটামুটি আমার আর ঘুম হয়নি, আমি শুয়েই ছিলাম। আর আমার পাশের আমার ফিয়ান্সেরও ঘুম হয়নি। ও ফোন দেখছিল। ও একটা অ্যাকচুয়ালি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছে, তো মাঝে মধ্যে ওকে রাতে কাজ করতে হয়। আচ্ছা। তো ও ফোন দেখছিল, ও ও ঘুমায়নি। আমাকে বলছে তুই ঘুমাচ্ছিস না? আমি বললাম না আমার ঘুম আসছে না, শরীরটাও ঠিক লাগছে না। বললো একটু জানলাটা খুলে তাহলে দাঁড়া, দেখ ভাল লাগবে। আর দেখবি তুমি সমুদ্রের যে আওয়াজটা হয়, মানে ঢেউয়ের যে আওয়াজটা হয়, যখন তুমি দূর থেকে ঢেউয়ের আওয়াজটা শুনবে না, তখন তোমার মনে হবে একটা মানে মাইন্ডে যে সমুদ্র যেন তোমার সব স্ট্রেসটা যেন ও না নিয়ে নিচ্ছে। সমুদ্রের কাছে গেলে এটা ফিল হয় যে আমার সব স্ট্রেসটা যেন ও নিয়ে নিল, সমুদ্র নিয়ে নিচ্ছে ঢেউয়ের মাধ্যমে। এত নিজেকে রিল্যাক্স লাগে। কিন্তু ওই রুমটার ভেতরে একদমই আমি রিল্যাক্স ফিল করতে পারছিলাম না। এই হচ্ছে সেকেন্ড দিনের ঘটনা। এর মাঝে যেটা দুবার হলো, দরজায় দুবার নক হয়ে, ঠিক আছে, রাত 3:30 4টের সময় মনে হলো কেউ দরজা ঠুকলো দরজাটা, নক করলো জাস্ট টক টক করে, চলে গেল। আমরা কিন্তু খুলিনি, দুজনেই শুনতে পেয়েছি দরজায় নক হয়েছে, ঠিক আছে। এবার সকালবেলা যখন সকাল হয়েছে, সকালবেলা যখন আমি বৌদিদের রুমে গেছি, তখন বৌদি আমাকে বলছে যে জানো তো তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। মানে ওর দাদাকে তো বলতে পারছে না, কারণ সচরাচর কেউ এই জিনিসগুলো বিশ্বাস করবে না বললে। কিন্তু আমার ফিয়ান্সে বিশ্বাস করেছিল। আমি যখন এসে বললাম ওকে যে বাথরুমে ভীষণ সুন্দর গন্ধ ছাড়ছে, আমাকে তখন বললো যে হ্যাঁ শুয়ে পড়, কিছু না, যাতে আমি ভয় না পাই। তো বৌদি তখন আমাকে সকালবেলা বলছে যে জানো কালকে রাতে আমার ভালো করে ঘুম হয়নি, আমি ডিনার করলাম। বৌদি এটা বলছে পাশের মানে আমার মুখোমুখি রুমটায় যে ছিল, ঠিক আছে। আমরা ছিলাম হচ্ছে, আমি তোমাকে রুম নাম্বারটাও বলে দিই, একদম টপ ফ্লোরে ছিল 402 আর 401। আচ্ছা। তো ও ছিল 401-এ, আমি ছিলাম 402-এ। বলছে জানো তো আমি মাঝরাতে আমার একটু ঘুম এসেছিল, আমি শুয়েছি। তারপর শোয়ার পরে রাত্রিবেলা মাঝরাত থেকে মানে ধরো ওই 2:30, ওরও ওই টাইম থেকে 2:30 3টে থেকে ওর মনে হচ্ছে ওর কেউ গলাটা চেপে ধরেছে। গলা চেপে ধরেছে? গলা চেপে ধরেছে, ও নিঃশ্বাস নিতে পারছে না। এবার ও শুয়েছে, মাঝে মেয়েটা শুয়েছে, ওর পাশে ওর হাজবেন্ড শুয়েছে। এরপরে ও বলছে যে আমি যে কাউকে ওঠাবো আমি সেটা ওঠাতে পারছি না, কারণ ওর মেয়ে একদম সেই পাগলের মতন ঘুমোচ্ছে। বাচ্চা মেয়ে তো, ও অত কি বুঝবে, পাগলের মতন ঘুমোচ্ছে। ওর হাজবেন্ডকেও ওঠাতে পারেনি। বলছে আমার খুব অস্বস্তি করছিল, মনে হচ্ছিল আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে যেন এক্ষুনি মানে ওর বারবার মনে হচ্ছে যে ওকে ব্যালকানিতে বেরিয়ে যেতে হবে, মানে ব্যালকানি গেলেও একটু নিঃশ্বাস নিতে পারবে। রুমটার মধ্যেও নিঃশ্বাস নিতে পারছে না। হ্যাঁ, রুমটার মধ্যেও নিঃশ্বাস নিতে পারছে না। নিয়ে ও আমাকে বলছে যে আমি ও অ্যাকচুয়ালি হনুমানজির ভক্ত, মানে বজরংবলীর ভক্ত। তো ও বলছে যে আমি মনে মনে বলছে এমন আমার অবস্থা যে আমি হনুমান চালিসাটা মুখে উচ্চারণ করবো, সেটা আমি উচ্চারণ করতে পারছি না, আমাকে মনে মনে হনুমান চালিসা পড়তে হচ্ছে। আচ্ছা। হ্যাঁ, তো মনে মনে হনুমান চালিসা পড়েছে নিয়ে অনেক একটুক্ষণ মানে মানে ও বলছে যে আমি প্রায় 1/2 ঘন্টা এই জিনিসটার সঙ্গে যুদ্ধ করেছি। মানে 1/2 ঘন্টা ধরে আমার মনে হচ্ছে আমার কেউ গলাটা চেপে ধরেছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমাকে ব্যালকানি যেতে হবে। কিন্তু এত রাতে আমি তো কাউকে ওঠাতেও পারছি না, আমি ব্যালকানি একা তো যাব না। এটা ওর মাইন্ডে আছে যে আমি একা কিন্তু ব্যালকানিতে যাব না। আর ব্যালকানিটা কেমন তোমাকে আমি বলে দিই, 2টো রুমের একটা কমন বেলকনি, ঠিক আছে। 2টো রুমের একটা কমন বেলকনি, সেই বেলকনিতে একটা কাঁচের দরজা আছে। মানে 2টো মুখোমুখি রুম, তো মুখোমুখি রুমের ধরো তুমি আমি বলে দিচ্ছি, সিঁড়ি থেকে উঠে তুমি ডান দিকে ঘুরলে, ডান দিকে সোজা হচ্ছে একটা ব্যালকনি, যেটা 401 402 দুটো রুমই ইউজ করতে পারে। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে ব্যালকনিটার মানে ডেসক্রিপশন। রুমের মধ্যে কিন্তু কোনো ব্যালকনি নেই, ব্যালকনি যেতে হলে রুম থেকে বেরোতে হবে।
তো ও যখন আমাকে এই কথাগুলো বলছে, মানে বললো, তখন তো আমি তখন ওকে বললাম যে আমিও কাল রাতে এরকম খুব মিষ্টি আতরের গন্ধ পেয়েছি, আমিও বুঝতে পারছি না যে বাথরুমে অত রাতে কে আতর ইউজ করছিল। খুব আনন্যাচারাল এই জিনিসটা। আর ঠিক যে টাইমে আমি গন্ধ পেয়েছি না, সেই টাইমেই কিন্তু ওর আমার মনে হচ্ছে, মানে এখন আমি আজকেও ওর সাথে কথা বলছিলাম, ক্যালকুলেশনটা আমরা বুঝতে পারছি, সেই টাইমেই কিন্তু ওর অমনি মনে হচ্ছিল কেউ ওর গলা চেপে ধরেছে। আচ্ছা, মানে এদিকে তোমার গন্ধ বেরোচ্ছে আর ওখানে এদিকে আচ্ছা হ্যাঁ, এক্স্যাক্টলি। এরপরে থার্ড দিনে আমরা পুরো পুরীটা এক্সপ্লোর করেছি, মানে অনেক কিছু জায়গা ছিল ওখানে, অনেক সমুদ্রের ধারে অনেকক্ষণ সময় কাটিয়েছি। এমনি আমাদের ট্রিপটা ভালো ছিল, কিন্তু হোটেলের এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল। শেষ দিনে আমাদের সাথে যেটা হয়েছে, এবার আমি তোমাকে বলি যে লাস্ট দিন আমাদের সাথে কি হয়েছে। লাস্ট দিন যেটা হয়েছে তা মারাত্মক ঘটনা। আচ্ছা, মানে লাস্ট দিনে একটা সময়ে আমরা আমরা ভাবছিলাম যে কতক্ষণে সকাল হবে আর কতক্ষণে আমরা এই রুমটা ছেড়ে বেরোবো। লাস্ট দিনে আমাদের ডিনার কিনে ফিরতে, মানে ডিনার কিনিনি সেদিন, আমরা বাইরে করে নিয়েছিলাম, করে একটু গল্প গুজব করে ফিরতে আমাদের কিন্তু 12টা বেজে গেছে, ঠিক আছে। সেদিনও কিন্তু আমাদের সঙ্গে ওদের একটু খিটমিট হয়েছে, দুদিনই খিটমিট হয়েছে, ঠিক আছে। ওরা দেখছি, আমি একটা জিনিস বলি, আমি কিন্তু এই জিনিসটা দেখিনি কোনো হোটেলে। তুমি আমার একটা কথা বলো দাদা, কোনো হোটেলে রাত্রিবেলায় কি লিফট অফ হয়ে যায়? নিশ্চয়ই হয় না। লিফট তো কোনো হোটেলেই অফ হয় না। ওরা কি করেছে রাত্রিবেলা, দুদিনই কিন্তু এটা আমাদের সাথে হয়েছে, আমরা এলাম তবে কিন্তু লিফটটা চালালো। আচ্ছা, নাহলে বন্ধ করে দিচ্ছে। অসভ্যতা মনে হলো, লিফটটা বন্ধ করে দিচ্ছে। আর লিফটটারও ব্যাপার কি, লিফটটা আবার মাঝে মধ্যে আটকে যায়, মানে লক হয়ে যায়। ভেতরে যে আছে সে অ্যালার্ম বাজাচ্ছে, কিন্তু এরা কিছু মানে মিস্ত্রি বলছে ফোন করেছি, একজন আটকেও গেছিল। এরপর লাস্ট দিন আমরা কিন্তু এটা নোটিস করি যে আমরা যে দুটো রুমে আছি ওই ফ্লোরে কিন্তু আর কেউ নেই। ওকে। ওই ফ্লোরে আরো এইদিকে 3টে, এইদিকে 3টে, 6টা রুম ছিল, মানে আমাদের অপোজিটে 6টা রুম, 6টাই কিন্তু খালি, কেউ ছিল না। লাস্ট দিন শুধু আমরা ওই রুমে ছিলাম, ঠিক আছে। এবারে লাস্ট দিন যেটা হয়, ডিনার করে ফেরার পর আমরা একটু একটা রুমেই গল্প করছিলাম, গল্প করে আমাদের ফিরতে ওই তোমার 1:30-2টো হয়, দুটো রুমে শিফট করতে, ঠিক আছে। লাস্ট দিনও রুমের যে লাইট সেটা কি হলো, সেটা আর নিমলো না, একটু ব্লিঙ্ক করলো, মানে ব্লিঙ্ক করে নিমে কিছুক্ষণ অন হয় তো, তাহলে ব্লিঙ্ক করলো, মানে মনে হলো যেন একটু ভোল্টেজটা আপ ডাউন করলো। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলি যেটা আমার সাথে হচ্ছিল, ওদের রুমে কিন্তু এটা হয়নি। ফোন প্রচন্ড হ্যাং করছিল, ফোন এবং ল্যাপটপ দুটোই কিন্তু মারাত্মক হ্যাং করছিল, আমি যে রুমটাই ছিলাম সেটা। মানে একই সাথে। আচ্ছা, ধরো নেটটা ঘুরছে মানে নেটটা ঘুরছেই, ওয়াইফাই কানেক্ট নেই, আমরা ডাইরেক্ট নেট মানে রিচার্জ করে চালাচ্ছি, ওয়াইফাই থেকেও চালাচ্ছি না, কিন্তু একটা ফোনে একটা অ্যাপ খুলছি, অন্য অ্যাপ খুলে যাচ্ছে। আচ্ছা, মানে নরমাল কাজ করছে না, নরমাল কাজ করছে, প্রচন্ড হ্যাং করছে। আচ্ছা, এবং লাস্ট দিনে কি হলো, লাস্ট দিনে যখন আমরা শুয়েছি, শোয়ার একটু পর থেকে, মানে ওই ভোর মানে 1:45 ওরকম, 1:45 না, 2:45 ওরকম টাইম থেকে ছাদে, মানে আমাদের উপরতলাতেই তো ছাদে পরিষ্কার মনে হচ্ছে, দেখবে যে ইংরেজরা যে বুটগুলো পরতো আগেকার দিনে, কেমন টাইপের বুট? বড় বুটগুলো, গামবুট, বড় বুট দেখবে যেটাই চললে আওয়াজ হয়। আচ্ছা আচ্ছা, ওই বুটগুলো পরে কেউ ধপ ধপ করে, আর হাঁটছে, মানে কি সে ভালো করে হাঁটছে না, সেই মানে একটা স্টেপ ফেলছে, তারপর আরেকটা স্টেপ অনেকটা দূরে ফেলছে। আচ্ছা, এত আওয়াজ হচ্ছে, মানে স্পষ্ট বোঝা যাচ্ছে ওপরে কেউ হাঁটছে।
প্রায় 1-1.5 ঘন্টা আমরা এটা শুনেছি। 1-1.5 ঘন্টা। তারপর বিশ্বাস করবে না। তারপরে কি করলে? বলছি 1-1.5 ঘন্টা এটা শুনেছি, মানে মোটামুটি ভোর 4:30 পর্যন্ত এরকম চলেছে। তারপর আস্তে 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 নিজেই আবার বন্ধ হয়ে গেল। 2বার রিসেপশনে আমরা ফোন করেছি, কেউ ফোন ওঠায়নি। যে ওপরে কে হাঁটছে, উপরে কি কেউ গেছে, উপরে কি কোনো বাচ্চা টাচ্চা আছে, আমরা মানে হতে পারে কেউ আটকে গেছে, সে হয়তো মানে আমরা ভাবছি হয়তো কেউ সত্যি যদি কোনো মানুষ আটকে গেছে। আমরা 2বার রিসেপশনে ফোন করেছি, রিসেপশন থেকে ফোন ধরেনি। ওকে, যেহেতু রাত হয়ে গেছিল। রাত হয়ে গেছিল। ওরা রাত্রেবেলায় ওরা কোনো রকম কানেকশন ওরা রাখছে না, কোনো রকম ভাবে ওদের সাথে কানেক্ট করা যাচ্ছে না। বেরিয়ে যে তুমি লিফটে করে যাবে, লিফটটাও বন্ধ। হ্যাঁ, এবং তোমাকে সব থেকে আমি ইম্পর্টেন্ট যেটা বলবো, সকাল বেলাতে যখন 6:30টার সময়তে লোকজন পরিষ্কার করতে এসছে, আমার ফিয়ন্সে তো গাড়ি চালায় এবং ওর চোখের চশমাতে পাওয়ার আছে। পাওয়ার মানে বেশ ভালো পাওয়ার, মাইনাস পাওয়ার। ও চশমা ছাড়া কিচ্ছু দেখতে পায় না। ওকে। ওর চশমা ভাঙা, দুটো পার্ট ভাঙা। কেউ কুচলে দিয়েছে যেমন হাতে করে। আচ্ছা। মানে হাতে করে কেউ মট করে ভেঙেছে। মট করে ভাঙলে যেমনি দুটো পার্ট আলাদা হয়ে যায়, তেমনি মট করে ভেঙে দিয়েছে। অবাক অবাক জিনিস। পুরো মানে 586 কিলোমিটার আমি নিজে গাড়ি চালিয়ে এসেছি, ও গাড়ি চালাতে পারেনি। চশমাই ভেঙে গেছে, কিছু দেখতেই পাচ্ছে না। কি করে চালাবে? কি করে গাড়ি চালাবে? মানে সাংঘাতিক অবস্থা। সেদিন রাতের ওই যে মানে চলার, মানে আমি আজ অব্দি আমি অনেক জিনিস এক্সপিরিয়েন্স করেছি, কিন্তু ছাদে এরকম ভাবে যে কেউ হাঁটতে পারে, এবং আজ অব্দি আমি যত পডকাস্ট শুনেছি, মানুষের ভৌতিক এক্সপিরিয়েন্স শুনেছি, অনেক মানুষ বলেছে যে ছাদে মনে হচ্ছে কেউ দৌড়াচ্ছে, ছাদে মনে হচ্ছে কেউ হাঁটছে। আমি মাঝে মধ্যে বিশ্বাস করতাম না যে না না এরকম হতে পারে। আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি দাদা, ছাদে পরিষ্কার কেউ বুট পরে টক টক করে হাঁটছে, মানে একদম আওয়াজ হচ্ছে ধপ ধপ করে। আর দরজা তো হামেশাই কেউ মনে হচ্ছে নক করছে। আর কিন্তু আমি আতরের গন্ধ পাইনি। এগুলো বেশি শোনা যায় হোটেলের ক্ষেত্রে। দরজা হামেশাই কেউ লক করছে। আর মানে কি বলবো, মানে ওদের বিহেভিয়ারও আমি যেটা দেখলাম, এরপর যে জিনিসগুলো আমি তোমাকে বলি যে ওখান থেকে আমরা 6:30টায় চেক আউট করে সামনে একটা চায়ের দোকান ছিল, একটু ওদের জিজ্ঞাসা করনি? মানে হ্যাঁ, ওদেরকে আমরা বলেছি। ওদেরকে আমরা যখন বিল পেমেন্ট করি রুমের আর খাবার টাবারের সব, যখন বিল আমরা পেমেন্ট করছি, তখন কিন্তু আমরা ওদেরকে বারবার বলেছি যে রাত্রে বেলা আপনাদেরকে আমরা এতবার কানেক্ট করার চেষ্টা করলাম, আপনারা কেন কেউ ফোন ধরেন না? যদি কারোর কিছু হয়ে যায়, কারোর কোনো এমার্জেন্সি হয়ে যায়, সে তো লিফটে করে নিচে নামতেও পারবে না। কেমন পরিষেবা আপনাদের? বলছে না, এটাই এখানকার নিয়ম, এটাই রুলস এখানকার। আমরা বললাম ছাদে অত রাতে কে হাঁটছিল? বলছে হতেই পারে না, আপনারা মিথ্যা কথা বলছেন। এই হোটেলটার এই তো 4 বছর হলো, কোভিড এর পর আমরা আবার ব্যবসা শুরু করেছি, এতদিন তো বন্ধই ছিল, হতেই পারে না। আপনারা ভুলভাল শুনেছেন, আপনারা নিশ্চয়ই ভুলভাল শুনেছেন। এমনি হতেই পারে না, এত লোক হোটেলে আছে। কোথায় আপনার লোক হোটেলে আছে? ওপরে তো কেউ নেই, খালি 2টো রুমে আমরা আছি। তখন বলছে না এরকমই, এটা আপনি যেটা বলছেন এটা বিশ্বাসযোগ্যই নয়। আমরা হোটেলে প্রেজেন্ট থাকি, মানে আপনারা যদি প্রেজেন্ট থাকেন তাহলে ফোনটা তুললেন না কেন? এটাই তো প্রশ্ন। তো তখন আমাদের সঙ্গেও বলা বলি হলো। এবার দূরে একটা চায়ের দোকান ছিল, একটু দূরে। এবারে ওই চায়ের দোকানটা একটা মানে আনফর্চুনেটলি উনি একজন বাঙালি ছিলেন। উনি ওনার দোকানে আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম, কারণ 6:30টার সময় আমাদেরকে বার করে মানে বেরিয়ে গেছি আমরা হোটেল থেকে চেক আউট করে। এবার সবারই ধরো চোখে ঘুম, চশমা ভেঙে গেছে, মাথায় হেডেক, যে এবার এতটা গাড়ি চালানো, 586 কিলোমিটার, নটা জোক, মানে এতটা গাড়ি চালানো, মানে এবার তো আমার উপর তো পুরো চাপ হয়ে গেল। মানে এবার আমাকে পুরো টানতে হবে, মানে না টানলে আমি ঢোকাতে পারবো না। আর ও তো গাড়ি চালাতেই পারবে না। আমরা চশমার দোকান অত সকালে কোথাও খোলে না পুরীতে। আমরা অনেক চেষ্টা করলাম যদি কোনো দোকানে চশমাটা অ্যাটলিস্ট কোনো মানে ফ্রেমে বসিয়ে অ্যাটলিস্ট মানে টেম্পোরারি করা যায়, সেটাও করা গেল না।
ওই জন্যই ডবল চশমা ক্যারি করতে হয় এরকম বিষয় থাকলে। আচ্ছা, ওখান থেকে রুম থেকে বেরোনোর পর ফোন আর হ্যাং করেনি, ফোন সুন্দর। রুমে চার্জেরও একটু প্রবলেম হচ্ছিল, চার্জ হচ্ছিল না ফোনে, মানে ইলেকট্রিকের প্রচুর প্রবলেম রয়েছে রুমটায়। হেয়ার ড্রায়ার চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। হেয়ার ড্রায়ার ধরো আমি চুল শোকাচ্ছি, চুল চলতে চলতে নিজেই বন্ধ হয়ে যাচ্ছে। ওই চায়ের দোকানের লোকটা আমাদেরকে, আমরা চা অর্ডার দিয়েছি, চা অর্ডার দিয়ে আমাদের বলছে আপনারা কবে এসেছেন, একটু গল্প করছিল, যেটা হয় আর কি বাঙালি বাঙালি করতে। যেমন বলছে আপনারা কোন হোটেলে ছিলেন। আমরা যে ওনাকে বলেছি, উনি না আমাদের দিকে বড় বড় চোখ করে তাকালেন, নিয়ে আমাদেরকে বলছে যে কে দিয়েছিল আপনাদেরকে সন্ধান। তো আমরা বলছি কেউ সন্ধান দেয়নি, আমরা একটু সস্তা পেয়েছিলাম ওখানে বেশ। তখন আমাদেরকে বলছে যে ঘুম হয়েছিল রাতে। উনি ডাইরেক্ট কিন্তু এই কথাটাই বললেন, রাতে ঘুমিয়েছিলেন। আমরা বললাম না, রাতে ঘুমাইনি। উনি আর কিচ্ছু কিন্তু বললেন না, একটা কথাও বললেন না, উনি ডাইরেক্ট বললেন রাতে ঘুমিয়েছিলেন, এইটুকুই বললো। আমরা অনেক জিজ্ঞেস করলাম যে আপনি কেন এরকম বলছেন, বলছেন না কিছু না, আমি জিজ্ঞেস করছি যে রাতে ঘুম হয়েছিল আপনাদের। পুরীতে এত হোটেলসে প্রবলেম রয়েছে না, মানে আমি সত্যি কথা এটা তোমাকে বলছি, তোমার মাধ্যমে আমি সকল দর্শককে বলতে চাই যে পুরী যারা আগামী দিনে যাচ্ছে এবং যাওয়ার প্ল্যান করছে, যারা একটু বাজেট ফ্রেন্ডলি হোটেল খোঁজে, ঠিক আছে, মানে একটু ধরো সস্তার মধ্যে থাকতে চাইছে, 3,500-4,000 টাকা যারা অ্যাফোর্ড করতে পারে না, অনেক মানুষ আছে যারা পারে না অ্যাফোর্ড করতে, তাদেরকে আমি বলবো যে তোমার পরিচিত যদি কেউ আগে গেছে, সে যে হোটেলে থেকেছে যেখানে কোনো প্রবলেম নেই, সেই সব হোটেলে থাকার চেষ্টা করো। নিজে গিয়ে এক্সপ্লোর করতে যেও না, কারণ নিজে গিয়ে এক্সপ্লোর করতে গেলেই এই জিনিসগুলো হয়, যেটা আমাদের সাথে হয়েছে। আমরা সস্তা দেখতে গেলাম, কিন্তু সস্তার চক্করে আমাদের 3 রাত ঘুম হয়নি। বৃহস্পতিবার ফেরার পর থেকেই আজকে আমার একটু নিজেকে ফিট মনে হচ্ছে। 2 দিন আমি অসম্ভব ঘুমিয়েছি, যেখানে শুচ্ছি ঘুমিয়ে যাচ্ছি, খালি খাবার খাচ্ছি আর ঘুমাচ্ছি, খাবার খাচ্ছি আর ঘুমাচ্ছি, আর কিচ্ছু আমি করতে পারি, কাজকর্ম সব পেন্ডিং। মানে আমি তোমার মাধ্যমে সকলকে বলবো যে যাবার যে হোটেলেই থাকতো সেই হোটেলটা নিয়ে একটু রিসার্চ করো। সস্তা পুরীতে এমনও আমি বলে দেবো, মানে আমি যখন হেঁটে মন্দির গেছিলাম, এমনও আমি হোটেল দেখেছি না এক একটা, যেটা তোমার 400-500 টাকায় রুম পাওয়া যাচ্ছে, কিন্তু সেই রুমে না একদম বদ্ধ রুম, মানে কি বদ্ধ যে লাগছে রুমটায় ঢুকলে, তুমি মানে বলবে কতক্ষণ আমি এখান থেকে বেরোবো। আচ্ছা, হ্যাঁ, 400 টাকা 500 টাকা অনেক রুম। আর ওখানকার যে মানে দালাল চক্র আছে, এটাও আমি বলবো, ওখানকার যে দালাল চক্র আছে না, এরাও কিন্তু কিছুটা দায়ী এই এই যে হোটেলগুলো, এই যে হোটেলগুলোর প্রবলেম আছে, সেখানে মানুষজনকে এরাও কিন্তু নিয়ে যায়। কারণ আমরাও কিন্তু যাওয়ার পর একটা মানে দালালের চক্করে আমরা পড়েছিলাম, কিন্তু তার দেখানো হোটেল আমরা নিই, আমরা তারপর আলাদা হোটেল নিজেরা নিলাম, কিন্তু তাতেও সেই জিনিসটাই হলো। তো আমি তোমার মাধ্যমে সকল দর্শককে বলবো যে হনুমান চালিসার ছোট বই ক্যারি করুন, যারা পুরী প্ল্যান করছেন, দীঘা প্ল্যান করছেন। আজকের ডেটে দাঁড়িয়ে যারা এইসব জিনিসকে বিশ্বাস করেন না, তারা যখন নিজের মানে জিনিসটা এক্সপিরিয়েন্স করবেন না, তখন আপনার কাছে করার মতন কিছুই থাকবে না। এই যে আমরা এই ফিরে এলাম না, ফিরে আসার পর আবার কিন্তু আমরা এই নেক্সট 1-2 সপ্তাহের মধ্যেই আমরা সবাই কিন্তু আমাদের মন টানছে তারাপীঠ। সবাই বলছে যে আমরা তারাপীঠ যেতে হবে, ভাই ভাল লাগছে না। এই এই এনার সাথেই আমরা যাবো। ওনার ওয়াইফও বলছিলেন যে আমার সঙ্গে যেটা হয়েছে, আমি যে বেঁচে ফিরেছি মা তারার জন্য, বেঁচে ফিরতে পেরেছি, এমন আমার মনে হচ্ছিল। মানে একদম মানে প্রবলেম যে হোটেলটায় আছে, আমি একদম ড্যাম শিওর হোটেলে প্রবলেম আছে। কি প্রবলেম আছে সেটা আমি মানে সেটা তো বোঝা গেল না, কিন্তু একটা চায়ের দোকানের লোক সে আমাদেরকে ডাইরেক্ট বললো রাত্রে ঘুমিয়েছিলেন, এইটা খুব সন্দেহজনক। তা ওনার কাছে জিজ্ঞেস করোনি যে কেন? হ্যাঁ জিজ্ঞেস করলাম, উনি বললেন যে না দাদা, আমি এরকম জিজ্ঞেস করলাম যে রাত্রে ঘুমিয়েছিলেন, মানে ইন জেনারেল জিজ্ঞেস করেছি, এটাই বলেছি। হ্যাঁ হ্যাঁ, উনি ওটাই বোঝাতে চান। ওখানে কেউ কিন্তু কিচ্ছু বলছে না, কেউ কিচ্ছু বলছে না, কিন্তু সবাই সবটা জানে।
এবং আমি সবাইকে সাজেস্ট করব যে চেনা জানা মানে তোমার আশেপাশের কেউ যদি পুরী গেছে, সে কোন হোটেলে থেকেছে, যেখানে সে থেকেছে সেখানে কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, সেই সব হোটেলে থাকার চেষ্টা করুন। নিজে গিয়ে এক্সপ্লোর করতে যাবেন না, না হলে কি থেকে কি হয়ে যাবে কিচ্ছু বলা যায় না। আমি সবাইকে এটাই বলি যে আপনি না মানুন, অ্যাটলিস্ট বিশ্বাসও না করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু নিজের সেফটিটা নিয়ে রাখা ভালো। একদম একদম, নিজের সেফটি খুব প্রয়োজন। এই যে যখন একটা আপনি রুম থেকে ধরুন আপনি রিসেপশন ফোন করছেন, রিসেপশন ফোন ধরছে না, ছাদে ধপধপ আওয়াজ হচ্ছে, আপনি নিজে একবার ইমাজিন করুন যে আপনি কি সিচুয়েশনে তখন নিজে আছেন, কাকে ফোন করবেন? আপনি একটা অচেনা শহরে, পুরীতে আমাদেরকে কেউ চেনে না, কাউকে বোঝাতেও পারবো না, ওখানে উড়িয়া বা ম্যাক্সিমাম সবাই উড়িয়া বলে, আমরা বাংলা বলি, কাউকে কমিউনিকেটও করতে পারছি না। তো ব্যাপারটা হচ্ছে যে ঘুরতে গিয়ে নিজেকে বিপদে ফেলে লাভ নেই। ঘুরতে যান কিন্তু সাবধানে থাকুন, আর প্লিজ নিজেরা এক্সপ্লোর করতে। পুরীতে মানে আমি যা বুঝলাম, পুরীতে প্রচন্ড অসুবিধা আছে, এই হন্টেড এক্সপিরিয়েন্স প্রচুর মানুষের হয়েছে। প্রচুর আছে, ভৌতিক কথাতেও এরকম অনেক স্টোরি আপলোড আছে। আমি দেখেছি সেখানে কমেন্টসও এসেছে যে পুরীতেও কি সব হোটেলেই ভূত থাকে। তো সেটা কোনো আমি রেসপন্স করিনি, কারণ আমাদের তো আমাদের অডিয়েন্স যারা, তারা ঘটনা শেয়ার করে, তো সেখানে তারা যেরকম ভাবে লিখে পাঠায় আমরা তো সেভাবেই শেয়ার করি। তো সেখানে তো আমরা বলতে পারবো না যে সেটা 100% সত্য না মিথ্যে, কিন্তু এত লোকে যখন লিখছে, এত লোকে যখন বলছে, তাহলে নিশ্চয়ই তো কিছু বিষয় আছে। এবং আমি এই যে সব থেকে যেটা আমার অবাক জিনিস লাগলো, অবাক মানে এটা অবাক জিনিস, একটা চশমা দুভাগ কি করে হয়ে যায়, যেটা না আমরা চশমা বিছানার থেকে অনেক দূরে রাখা ছিল, যে না বিছানাতে হয়তো কেউ বসে ফেলেছে বা কারোর হাত লেগে ভেঙে গেছে, বিছানার থেকে চশমা অনেক দূরে টেবিলের ওপরে চশমাটা রাখা ছিল। সকালে উঠে দেখতে চশমাটা ভাগ করা, কেউ মট করে যেমন ভেঙে দিল। এটা কি করে সম্ভব? আর চশমাটার উপরে মানে আরো আমাদের কেন আমার কেন খটকা লাগলো, তুমি দেখবে যখন কোনো নেগেটিভ এনার্জি নিজের প্রেজেন্স বোঝায় না, সে আয়নাকে টার্গেট করে, আয়না বা কাঁচকে সে প্রচন্ড পরিমাণ টার্গেট করে। চশমাও তো একটা কাঁচই, ওটা তো কাঁচের, ফ্রেমটা কাঁচে, মানে চশমাটা কাঁচে, ফ্রেমটা প্লাস্টিক হলেও ওটার মধ্যে কাঁচ রয়েছে। এই হচ্ছে ব্যাপার, এটাতে আমরা একদম কনফার্ম যে প্রবলেম ছিল। তো আমরা ফিরেছি, আমরা এখন তো কিছু এখন অব্দি আমি বাড়িতে তো আর কিছু এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ, হোটেল সম্পর্কে খুব খারাপ। এমনি ঘুরেছি খুব ভালো, জগন্নাথ দেবের দর্শন হয়েছে, খুব ভালো করে দর্শন পেয়েছি, অনেক দিনের ইচ্ছে ছিল, সেটা ফাইনালি পূর্ণ হলো। এমনি সামনে আমার 2-3টে খুব বড় বড় পরীক্ষা রয়েছে, আমি সেই জন্য আরো গেছিলাম যে যাতে ঠাকুরের আশীর্বাদ নিয়ে আসতে পারি। কিন্তু সবটার মাঝেও কিছুটা কিন্তু হোটেলের ব্যাপারটা একদমই আরেকটা জিনিস, রাত্রেবেলা কিন্তু ওরা দিনের বেলা ওরা লাঞ্চ করতে রান্নাঘরে অ্যালাউ করছে, ছাদের ওপরে। রাত্রেবেলা ওরা কিন্তু লাঞ্চ করতে ওপরে অ্যালাউ করছে না, রুমে খাবার পৌঁছে দিচ্ছে। দিনের বেলা রুমে খাবার পৌঁছে দেবে না। আচ্ছা, এটা কিরকম নিয়ম আমার তো কিছু মাথায় ঢুকলো না। ওরা এমন করেই শিডিউল করে রেখেছে যাতে রাতে কোনো রকম ভাবে তোমরা জানতে না পারো যে না কিছু একটা বিষয় হয়। একদম একদম, এবং লেখা আছে, ওদের নিয়মাবলীতেও লেখা আছে দরজার পেছনে, স্ট্রিক্টলি রাতে 10:30টার পরে ছাদে যাওয়া বারণ। যাই হোক, আই হোপ সবাই বুঝবে ঘটনাটা শুনে যে একদম কি কি বিষয় মাথায় রাখা উচিত। একদম সবাইকে বলবো যে ঘুরতে যান কিন্তু অবশ্যই সাবধানে যান, এবং যেখানে যাচ্ছেন সেখানে আশেপাশের পরিবেশটা এক্সপ্লোর করুন, এবং চেষ্টা করুন যে যখন কোথাও ঘুরতে যাচ্ছেন তখন আপনার আগে যদি কেউ গেছে, সে কোথায় থেকেছে, এই জিনিসগুলো জেনে তারপর তারা ভালো জায়গায় থাকুন। কারণ যেটা আমাদের সাথে হয়েছে, আমি চাই না যে সেটা কোনো দর্শক বন্ধুর সাথে হোক। কারণ বয়স্ক মানুষরা অনেক সময় এই জিনিস, পুরীতে বেশি বয়স্ক মানুষরাও যায়, তারা কিন্তু এই জিনিসগুলোকে শর্ট করে নিতে পারে না। ইয়াং জেনারেশনের জিনিসটা একটা অ্যাবজর্ব করার একটা জিনিস আলাদা,
বয়স্ক মানুষদের অ্যাবজর্ব করার জিনিস আলাদা। এই যে পরে আমাদের সবার মাথায় এটা এসছে 1750 টাকায় সি ভিউ হোটেল দিয়েছে, তুমি চিন্তা করো। এটা আমরা আগে কেন ভাবলাম না, তখন আমাদের মাথাতেই আসেনি। সি ভিউ হোটেলগুলো ওরকমই হয় 4500-5000 টাকার মতন। একদম 1750 টাকায় সি ভিউ হোটেল দিচ্ছে, মানেটা কি? মানেটাই আমরা এটা একবার আমরা ভাবলাম না কেন? আমরা আমাদের সবার মাথায় এসে একবার আমরা ভাবলাম না কেন কেন এত সস্তায় রুম গুলো দিচ্ছে? রিজনটা এই হচ্ছে ব্যাপার। যাই হোক, হ্যাঁ, আশা করছি সবার ভালোই লাগবে। একদম। আমি চাইবো তোমার সকল দর্শক বন্ধুকে বলবো যে আপনারাও ভৌতিক কথা শুনুন। ভৌতিক কথার অনেক এক্সপিরিয়েন্স, অনেক ঘটনা আমিও শুনেছি, এবং ঘটনার থেকে শিক্ষা নেওয়ার মতন অনেক কিছু জিনিস আছে। একটু যদি সাবধান হওয়া যায় তাহলে অনেক জিনিসকে প্রিটেন্ড করা যায়, অনেক জিনিসকে রুখে দেওয়া যায়, যেটা হতে পারে আমাদের সাথে। সবাইকে বলবো ভালো থাকবেন, নতুন বছর খুব ভালো করে কাটান। একদম, থ্যাংক ইউ। শেষ করছি গো। একদম। ওকে। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তোমরা যদি পডকাস্টে ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, কন্ট্যাক্ট করে নিও। চলো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।